আজ সুমনের বিয়ে না আজকে? আজকে কি বিয়ে? মঙ্গলবার দিন রিসেপশন। আমি স্ট্যাটাস দেখলাম আজকে গায়ে হলুদ হচ্ছে। ও, তাহলে বিয়ে হবে আজকে হয়তো। সুমন। আজকে। আজকে বিয়ে সুমন বাবুর। বেশ, বিয়ে করুক, সমস্যা কি আছে। বেশ তো, আমাদের স্টক আজকে ইনভেস্টমেন্ট স্টক আছে। ইনভেস্টিং স্টকটা হচ্ছে গুজরাট পিপাভে প্রোট, তাই তো নাকি? এরকম একটা নাম হবে, উচ্চারণটা ঠিক হলো না হুম। হয়তো। তো এর মার্কেট ক্যাপ যেটা আছে সেটা মোটামুটি তোমার 10,425.4 ক্রোড়। পায়া স্টক স্কোর 8, যেটা স্ট্রং ফিনান্সিয়ালকে সাজেস্ট করছে। আলফা 1 বছরের যেটা আছে তোমার 79%, 69%-এর মতো পজিটিভ। 1 বছরে নিফটিতে, মানে নিফটিকে আউট পারফর্ম করেছে। আর তোমার আরএস যেটা আছে 3 মাসের 41.3, বিটা লো, বিটা মানে লেস ভোলাটাইল স্টক। এরপরে পারফরমেন্স পাস্ট আর্নিংস গ্রোথ, লাস্ট 5 ইয়ার্স অ্যানুয়াল আর্নিং গ্রোথ কোম্পানির কত ছিল? 4.4, ইন্ডাস্ট্রির 21.7, মার্কেটের 21.3, অ্যাভারেজ ইন্ডাস্ট্রি মার্কেট প্রায় একই। লাস্ট 1 ইয়ার্স আর্নিং গ্রোথ, যেটা হচ্ছে লাস্ট 1 ইয়ার্সের আর্নিং গ্রোথ অনেকটাই জাম্প করেছে, 28.7%, ইন্ডাস্ট্রি 32.2%, আর নেক্সট মার্কেট হচ্ছে তোমার 22%। এটা হচ্ছে মানে মেটাল সেক্টরের স্টক অ্যাকচুয়ালি, ঠিক আছে। এরপরে মেটাল রিটার্ন। মিন্স মানে মেটাল মিন্স তোমার কি বলবো, ওটা ওই টাটা স্টিল ফিলস জাতীয়, মানে নিফটি স্টিল। স্টিল। নিফটি নিফটি মেটালিক ইন্ডাস্ট্রি যেটা, সেটার। তো রিটার্ন অন ইকুইটি, ইকুইটিতে রিটার্ন কোম্পানির যেটা ছিল 16.2, ইন্ডাস্ট্রি সেখানে 15.3, মোটামুটি ঠিকঠাকই আছে। রিটার্ন অন অ্যাসেট কোম্পানি 11.6, ইন্ডাস্ট্রির 8%। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড লাস্ট ইয়ারের যেটা ছিল, এটা কোম্পানির নীলটা 17%, আর এর লাস্ট 3 ইয়ার্সের 11.6%। ফিনান্সিয়াল হেলথ, তো শর্ট টার্ম অ্যাসেট লাইবিলিটিস, লং টার্ম অ্যাসেট লাইবিলিটিস, তো দুটো ক্ষেত্রেই মোটামুটি ওয়েল কভার্ড। লাইবিলিটিসের ক্ষেত্রে অ্যাসেট অনেকটাই কভার্ড আছে। এইখানে যেটা আছে ডেট ইকুইটি হিস্ট্রি, মোটামুটি কি আছে 47%। তোমার এখানে ডেট ইকুইটি হিস্ট্রি যেটা আছে, ডেট যেটা আছে তার থেকে ইকুইটি, ডেট আর ইকুইটি মোটামুটি ঠিকঠাকই আছে। 3.8% ম্যানেজ করা আছে এখানে। ইকুইটির গ্রাফটা, ডেটের গ্রাফটা ওঠেনি মনে হচ্ছে। তো ডেট কভারেজ কি আছে? উইল কভার্ড, ওয়েল কভার্ড বাই অপারেটিং ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোর যে অপারেটিং ক্যাশ ফ্লো আছে সেটা দিয়ে কিন্তু ডেট যেটা আছে সেটা ওয়েল কভার্ড আছে। আর ইন্টারেস্ট কভারেজ পেজ, সো কভারেজ অফ ইন্টারেস্ট পেমেন্টস ইজ নট আ কনসার্ন। মোটামুটি যা ইন্টারেস্ট আছে সেটা ঠিক সময় পেমেন্ট করা হয়, ইন্টারেস্ট কভারেজ ঠিকঠাক আছে, এটা কোনো মাথা ব্যথার কারণ নেই, এতে কোনো সমস্যা নেই। আর ডিভিডেন্ড ইল্ডের ব্যাপারে এই কোম্পানিটা একটু বেশি ফোরকাস্ট করা হচ্ছে। লাস্ট 3 ইয়ার্সে ডিভিডেন্ড ইল্ড 4.6% অনুসারে পাওয়া যেতে পারে, ঠিক আছে। আর বর্তমানে কত পাওয়া যায়? 3.6%-এর মতো ডিভিডেন্ড ইল্ড দেওয়া কোম্পানি দেয়। এই ডিভিডেন্ড এক্সপ্লেন করবে ডিভিডেন্ড ডিভিডেন্ড ডিভিডেন্ড। ইল্ড অ্যাকচুয়ালি তোমার ধরো ভালো কাজ হলো, বা তোমার সেই কাজের ক্ষেত্রে ডিভিডেন্ড ইল্ড কোম্পানির মানে মর্জি মতো বোনাস টাইপের আর কি। ধরো আমরা তো, ওটা কি হিসেবে দেয় ওটা? শেয়ার হোল্ডার, ওটা ওরা ডিক্লেয়ার করে সেই সময় যে কতটা দেবে পার শেয়ার। অনেক সময় শেয়ার শেয়ারকে ব্রেক করে গিফট করে, অথবা যেটাকে তোমার বলা হয় শেয়ারকে যখন ভাঙে সেটাকে বলে স্প্লিট করা বলে। একটা শেয়ার থাকলে তোমাকে 1:1 রেশিওতে দেবে, মানে একটা তোমার যদি থাকে একটা দেবে। আবার অনেকে 1:2 রেশিওতে দেয়, একটা থাকলে দুটো দেবে। আবার অনেকে কি করে তোমার পে আউট দেয়, অর্থাৎ পার শেয়ার 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, যার কোম্পানি যেরকম সিস্টেম সেই সিস্টেম অনুসারে দেয়। তোমার যদি 100টা শেয়ার সেই কোম্পানির পার্টিকুলার ডেটের মধ্যে হোল্ডিং থাকে, তাহলে তুমি এক্সট্রা যদি 5 টাকা করে দেয়, 500 টাকা তোমার অ্যাকাউন্টে, ডাইরেক্ট অ্যাকাউন্টে ডিভিডেন্ড হিসাবে। আচ্ছা, ওটা শেয়ার দেবে না ওটা ওরা?
শেয়ার দেবে না? শেয়ার দেবে না, ওটা তোমার কেউ শেয়ারে দেয়, কেউ ডাইরেক্ট টাকা দিয়ে দেয়, এই হচ্ছে ব্যাপার। দুটো, ওটা বুঝতে পারবে তো যে ওটা হ্যাঁ, বা তোমার মেসেজ অ্যাকাউন্টে বা কোনো রকম, অ্যাকাউন্টে পেমেন্ট হবে, বুঝতে পারবে তুমি, মেসেজ আসবে। মানে ডিম্যাট অ্যাকাউন্টে পেমেন্ট হবে? না, একদম তোমার ডাইরেক্ট তোমার অ্যাকাউন্টে, ডিম্যাটের সঙ্গে যে অ্যাকাউন্টের লিঙ্ক আছে সে অ্যাকাউন্টে পেমেন্ট হবে, মানে ব্যাংকিং অ্যাকাউন্টে। ডিম্যাটের সঙ্গে কোনো সঙ্গ নেই ওটা। ন্যাচ বলে ঢুকবে, NSCH। এবার যে কোম্পানি দেবে সেই কোম্পানির, যদি উইপ্রো তোমার আছে, ধরো উইপ্রো যদি দেয় 1 টাকা করে দিলেও তোমার 40 পিসের মতো আছে যদি ধরি আমি, তাহলে তোমার 40 টাকা ডাইরেক্ট ন্যাচ হবে ইয়েতে, তোমার আচ্ছা। যে ব্যাংকিং অ্যাকাউন্ট যার সঙ্গে তোমার ইয়ে করা আছে, ডিম্যাট অ্যাকাউন্টের সেট করা আছে, সেই অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢুকে যাবে। এবার ব্যাংক থেকে মেসেজ যেমন দেয় দেখতে পাবে যে 40 টাকা ঢুকলো, কিসের টাকা বুঝতে পারবো না প্রথমে। তারপরে যখন যাবে স্টেটমেন্টে দেখবে যে এরকম এসেছে, ওটা হচ্ছে ডিভিডেন্ড। ওকে, হুম নেক্সট হুম তোমার হচ্ছে, নেক্সট হবে আমাদের ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন ওয়াইজ যদি দেখি আমরা, ডিভিডেন্ড গেল, নেক্সট হবে গ্রোথ ফোরকাস্ট। গ্রোথ ফোরকাস্ট কি আছে? ফিউচারের গ্রোথ ফোরকাস্ট যেটা এক্সপেক্ট করা হচ্ছে, সেটা তোমার মোটামুটি কোম্পানির 14%, আর এখানে 12%-এর মতো। এটা তোমার লাস্ট আপকামিং 2 ইয়ার্সের নিচেটা ওঠেনি, আর এটা তোমার আপকামিং 3 ইয়ার্সের একটা প্রজেকশন দেওয়া আছে, মোটামুটি 14% আর 12% হারে বৃদ্ধির সম্ভাবনা আছে। এখানে যেটা আসছে তোমার ভ্যালুয়েশন ওয়াইজ ঠিকঠাক আছে নাকি দেখতে হবে। শেয়ার প্রাইস অ্যাজ পার ফেয়ার ভ্যালু, তোমার ফেয়ার ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে তোমার 308 টাকা ফেয়ার ভ্যালু। তো কারেন্ট প্রাইস হচ্ছে 202 টাকা। তো সেক্ষেত্রে এখনও 34.4% আন্ডার ভ্যালুড আছে স্টকটা। অথচ এদিকের এস্টিমেট বা তোমার লাইবিলিটি সব পজিটিভ, অথচ স্টকটা আন্ডার ভ্যালুড আছে মোটামুটি 34.4%। যদি ফেয়ার ভ্যালুতেও আসতে চায় এখন থেকে, তাহলে স্টকটা কিন্তু 34.4% কভার আপ করতে হবে, অর্থাৎ এটা একটা ভালো অপরচুনিটি আছে এই স্টকটার ক্ষেত্রে, যেহেতু তোমার ভ্যালু। স্ক্রিনারে দেখাচ্ছে বুক ভ্যালু 43 রুপিস, 43। বুক ভ্যালু, হ্যাঁ, তোমার বুক ভ্যালু মিনস ফেয়ার ভ্যালু এখানে। কারেন্ট ভ্যালু দেখা যাচ্ছে 216, আর বুক ভ্যালু দেখা যাচ্ছে 43.2, কারেন্ট ভ্যালু দেখাচ্ছে 216, আর বুক ভ্যালু আর বুক ভ্যালু আছে 43। 43। ফেয়ার ভ্যালু মানে বুক ভ্যালু, আই থিঙ্ক, আমার মনে আমার হয় মনে ওটাই। হয় জানা নেই এটা ঠিক, দুটো কারণ টার্ম আলাদা তো। আমি যদি চারটা খুলি না, চারটাতে দেখাচ্ছে তোমার, হ্যাঁ, যদি ইএমআই যেটা আছে তোমার, ওই হিসাবে মানে প্রাইসটা একটু ওপরেই দেখাচ্ছে। ইএমএ। হ্যাঁ, ইএমআই 55 বলছে। আমি যদি 21ও করি। চার্টে যখন যাবো 20। দেখবো। এটা ওকে ওকে। মোটামুটি, ওইটা মোটামুটি ধরে নাও তোমার যেটা, এটা ওয়েল স্ট্রিট জার্নালের ওয়েবসাইট থেকে তোলা হয়, তো এইভাবেই করা আছে। তো ওকে। ফেয়ার ভ্যালু যেটা হওয়া উচিত এখন, ফেয়ার ভ্যালু সেটা 308 টাকা 70 বা 71 পয়সার মতো দেখাচ্ছে ওনাদের ইয়ে অনুসারে, ওনাদের মানে প্রেডিকশন অনুসারে। আর হুম কারেন্ট ভ্যালু যেটা হচ্ছে সেটা 202 টাকা, 34.4%-এর মতো আন্ডার ভ্যালুর স্টকটা এখনো আন্ডার ভ্যালুড। ঠিক আছে। এরপরে হুম তোমার হুম। আর্নিংস যেটা দেখলে, প্রোমোটারদের হোল্ডিং এখানে ধরা নেই আজকে, প্রোমোটারদের হোল্ডিংগুলো একবার স্ক্রিনারে দেখে নেবে, হোল্ডিং হ্যাঁ, ইনক্রিজ দেখে করছে নিই। কি ডিক্রিজ করছে ওইগুলো একবার দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে অনেকটা। তো প্রাইস টু আর্নিংস রেশিও ভার্সেস পিয়ার গ্রুপের মধ্যে কি আছে দেখো, JSW ইনফ্রাস্ট্রাকচার, তারপরে ড্রেডগিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, আদানি পোর্ট, আদার রিপোর্ট, হ্যাঁ। এরম ধরনের এর পিয়ার গ্রুপ, মানে এই ধরনের যে কাজ করে কোম্পানিগুলো তার হুম সঙ্গে এর একটা তুলনামূলক প্রেক্ষাপট আর কি, তুলনামূলক একটা জায়গা। তো এদের যেটা পিয়ার গ্রুপ অ্যাভারেজ ইন্ডাস্ট্রির, সেখানে তোমার 39.5% দেখাচ্ছে। আর এখানে পিয়ার গ্রুপ যেটা এর আছে, সেখানে এর যেটা পার্সেন্টেজ আছে 26.2 এর মতো দেখাচ্ছে। অতএব এটা এখনো কিন্তু এর যে গ্রোথ সেটা অন্যদের থেকে অনেকটাই এখনো কম আন্ডার গ্রোথ হয়ে আছে, অর্থাৎ ভবিষ্যতে গ্রোথ হওয়ার সম্ভাবনা সব ঠিকঠাক থাকলে বেটার বলেই মনে হচ্ছে। প্রাইস টু বুক রেশিও ভার্সেস পিয়ার গ্রুপের সঙ্গে বুক রেশিও, প্রাইস টু বুক রেশিও কী হবে? প্রাইস টু বুক রেশিও দেখো 4.2%,
4.2x করা আছে। আর এখানে তোমার যে পিয়ার গ্রুপের অ্যাভারেজ সেটা হচ্ছে 5.3, এখানেও আন্ডার ভ্যালু দেখাচ্ছে। এরপরে প্রাইস টু সেল রেশিও ভার্সেস পিয়ার গ্রুপ 7.3, আর এখানে দেখাচ্ছে 10। এটা একটুখানি বেশি, বেশি মানে অন্যদের থেকে একটুখানি, মানে সেলস রেশিওটা একটু বেশি আছে এখানে। তো এটা একটাই মাত্র মোটামুটি এখানে বেশি লাগলো, বাদবাকিগুলো ঠিকঠাকই আছে। এবারে কারেন্ট পি যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে 26.2, আর ফেয়ার পি 27.1, মানে নিয়ার অ্যাবাউট সেম, পি ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট সেম। তো এখানে যেটা আমরা এবারে চার্টে যদি যাই, টেকনিক্যালে যদি যাই, তো টেকনিক্যাল এরকম একটা, যেহেতু আমাদের এটা ইনভেস্টমেন্ট স্টক, সেহেতু আমরা মান্থলি চার্ট ফলো করব। তো এটা তো আমাদের একটা এখানে দেয়া আছে। তো এখান থেকে যদি আমরা এন্ট্রি নিই, বা এখান থেকে যদি আমরা কারেন্ট প্রাইস যেটা আছে সেখানে যদি এন্ট্রি নিই, যদি তুমি ওয়ান ডে চার্টে দেখো, তো সেক্ষেত্রে ওয়ান ডে চার্টে যদি যাই, তো ওয়ান ডে চার্টে এটা আমাদের আজকের ট্রেডিং স্টক, তো ইনভেস্টমেন্ট স্টক আর ট্রেডিং স্টক, এটা তো ভিডিওতে উঠে যাচ্ছে। তো আমরা এরপরে চার্টে চলে যাই, চার্টে যেয়ে দেখি, চার্টেতেও আমাদের করা আছে। তো মান্থলিতে দেখো রাউন্ডিং প্যাটার্নের ব্রেকআউট হয়েছে, এই ক্যান্ডেলে রাউন্ডিং প্যাটার্নের ব্রেকআউট হয়েছে। রাউন্ডিং প্যাটার্নের সাকসেস রেশিও অনেকটা বেশি অন্যান্য প্যাটার্নের থেকে। রাউন্ডিং প্যাটার্নের যে সাকসেস রেশিও সেটা অনেকটাই বেশি। এ দেখো রাউন্ডিং প্যাটার্নের ব্রেকআউট হওয়ার পরে, এটা রাউন্ডিং প্যাটার্নের ব্রেকআউট, মান্থলি চার্ট প্যাটার্নের ব্রেকআউট। তো ব্রেকআউট থেকে নেকলাইন থেকে প্রাইস টার্গেট প্রেডিকশন করা হয়েছে। নেকলাইন থেকে ফার্স্ট টার্গেট আসবে মোটামুটি, আমরা যদি 100% নিই, যেহেতু রাউন্ডিং প্যাটার্ন 100% পর্যন্ত যাবো, যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট স্টক, তাহলে 438 এটা ফার্স্ট টার্গেট আসবে। এবং যদি আমরা আরও 161.8% যাই, সেখানে 527 টাকার মতো আসছে টার্গেট। তো ফার্স্ট টার্গেটটা হলেও অনেক, সেক্ষেত্রে আমাদের মোটামুটি 1.1:3.5 এরকম একটা রেশিও আসছে, যেটা হেলদি রেশিও, খারাপ নয়। তো এখান থেকে যদি ওয়ান ডে চার্টে যাই, প্রাইসটা একটুখানি ওভার এক্সটেন্ডেড দেখাবে। অনেক সময় কি হয়, অনেক সময় তোমার যখন আমরা এন্ট্রি করে নিই বা ভাবি যে এন্ট্রি করবো কি করবো না, বিশেষ করে ইনভেস্টমেন্ট স্টকের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হয়, প্রাইস কিন্তু অনেকটাই আপ ট্রেন্ডে চলে যায় এবং এন্ট্রি করার মতো পজিশন পাওয়া যায় না। এক্ষেত্রে কি হয়েছে দেখো, হায়ার হাই হায়ার লো ফরমেশন হয়েছে, এবং এইখানেতে বেশ কিছুদিন প্রাইস কি করেছে, একই জায়গায় কনসলিডেট করেছে। কনসলিডেট করার পরে এখান থেকে কিন্তু প্রাইসটা বেরিয়েছে। এটাকে যদি দেখি আমরা, এটাকে আমরা একটা ফ্ল্যাগের সঙ্গে তুলনা করতে পারি, এটা একটা ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউটও বলা যেতে পারে। এটা একটা ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউটও বলা যেতে পারে। এটা হচ্ছে পোল, এই পোলের ব্রেকআউট অলরেডি হয়ে গেছে, প্রাইস এখানে সাস্টেন করছে, ঠিক আছে। তো এইখানেতেও কেউ এন্ট্রি করতে পারে, যদি কেউ 50টা কেনে বা কেউ দুটো কেনে, বা 50% এখানে কেনা যেতে পারে। যদি একটু নিচে আসে সেক্ষেত্রে আরও 50% দিয়ে অ্যাভারেজ করা যেতে পারে, ঠিক আছে। এটা একটা দিক গেল। এরপরে নেক্সট আমরা যদি উইকলি চার্টে যাই, উইকলি চার্টে কি ফরমেশন দেখতে পাবো, উইকলি চার্টও একই রকমের ফরমেশন হয়েছে। প্রাইসটা একটু ওভার এক্সটেন্ডেড মনে হবে দেখলে, কিন্তু ইনভেস্টমেন্ট স্টক যেহেতু, সেক্ষেত্রে এখান থেকে রিজেকশনও দেখা যাচ্ছে। নিচে এসেছিল বাট এখান থেকে রিজেকশনও এসেছে। তো এই ক্ষেত্রেও এইটা নেকলাইন, এই কালোটা হচ্ছে কালো ডটেরটা নেকলাইনকে রিটেস্ট করতে পারে, 178 পর্যন্ত আসতেও পারে, না আসার কোনো কারণ নেই। কিন্তু যদি আসে, তো 152 আমাদের এসএল দেওয়া আছে। এসএলটা কেন দেওয়া আছে, কারণ এটা তোমার নেকলাইন আসছে, প্লাস এইখান থেকে বাইং এসেছে, দেখো 3 দিন ধরে এখানে রেজিস্ট্যান্স ছিল, এখান থেকে বাইং এসেছে, নিচে থেকে রিজেকশন এসেছে, এখান থেকে বাইং এসেছে, সেই জন্য এই ক্যান্ডেলের একটু নিচে দেওয়া হয়েছে। এই ক্যান্ডেল 153 টাকা, 152 টাকায় করা আছে। আর মান্থলি চার্টে যদি যাওয়া যায়, তো ক্লিয়ার কাট ব্রেকআউট হয়ে গেছে। এবারে নেকলাইন এইটা আসছে, এই নেকলাইন পর্যন্ত টেস্ট অনেক সময় করে, যেহেতু রাউন্ডিং প্যাটার্নের ব্রেকআউট হয়েছে আর ভলিউমে ভালো সার্চ আছে,
ভলিউম যথেষ্ট বেশি আছে। তো সেই জন্য উম, যদি না রিটেস্ট করতে আসে তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে গেলে আর আমরা স্টকটাকে এই লেভেল আর পাবো না, এই হচ্ছে ব্যাপার। এরপরে যদি মনে হয় যে আমি নিচে এলে ওয়েট করবো ধরবো, তো নিচেও ধরতে পারো মোটামুটি। রিটেস্ট যদি করে এখানে সাপোর্ট আছে 178, এরকম একটা জায়গায় সাপোর্ট আছে। তো এই জায়গা পর্যন্ত আসলেও আসতে পারে। ঠিক আছে। তো 50% কোয়ান্টিটি নিয়ে অ্যাড করা যেতে পারে, কারণ মান্থলিতে আরএসআই অনেকটা উপরে আছে। মান্থলিতে আরএসআই অনেকটা উপরে আছে। তো মান্থলি তো এবারে একটু নিচে এলেও তোমার 178, তারপরে এখান থেকে রিটেস্ট করে আবার আপ ট্রেন্ডে চলে যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। এখানে কিছু প্রশ্ন? এখানে প্রশ্ন বলতে তোমার ওই ইএমএ যেটা আছে, ইএমএ 20, এম এ টোয়েন্টি ইএমএ বেসিক্যালি ইএমএ 20 সাপোর্ট নেয় মানে বেশিরভাগ ক্ষেত্রে। তো ওটা কি সাপোর্টের জন্য নিচে একটু আসবে সেই হিসাবে মানে উইকলিতে যেন একটু বেশি তোমার ওভার এক্সটেন্ডেড লাগছে। হুম, উইকলিতে ওভার এক্সটেন্ডেড লাগছে, বাট এইখানে তোমার কিছুদিন কনসোলিডেট করেছে, বেশ কিছুদিন প্রাইসটা এইখানে, যার জন্য দেখো আরএসআই কিন্তু নিচে তখন চলে থেকে এসেছে। আরএসআইটা এখানে দেখো নিচে চলে এসেছে, একই লেভেলে আছে। এইখানে যত ছিল, হাই কত ছিল দেখো, ক্যান্ডেলের হাই ছিল 215। এইখানে আরএসআই আছে অনেকটা নিচেতে, কিন্তু এখানেও ক্যান্ডেলের হাই 217। তো এইখানে প্রাইসটা টাইম কারেকশন করেছে বেশ কিছুদিন, একই জায়গায় কনসোলিডেট করার জন্য এখানে টাইম কারেকশন করেছে। এটা যদি তোমার রিঅ্যাকুমুলেশন জোন হয়, তাহলে এই আপার ফাইবারেতে তোমার কি আপার ফাইবারেতে তোমার ইয়ে সাপোর্ট নিয়ে, এটা যদি অ্যাকুমুলেশন জোন হয়, রিঅ্যাকুমুলেশন জোন এইটা এরকম একটা জোন হয়, তো আপার ফাইবারেতে কী হবে, সাপোর্ট নিয়ে আপ ট্রেন্ডে ফলো আপ হয়ে যাবে। এটা একটা সম্ভাবনা থেকে যায়। এরপরে তোমার আরএসআই এর আরএসআই যদি রেসপেক্টে, আরএসআই হ্যাঁ হ্যাঁ বলো। তোমার আরএসআই রেসপেক্টে তোর কিন্তু ডাইভার্সন অলরেডি হয়ে গেছে, কারণ দেখো হুম, তোমার নিচের দিকে ওই ব্রেকডাউন হচ্ছে কারণ হিসেব মতো। কারণ ওখানটা তুমি দেখো ওর প্রাইসটা তোমার হচ্ছে যে লেভেলে আছে, আর তার লাস্ট যে ক্যান্ডেল আছে দেখো ওটা নিচে হয়ে গেছে আরএসআই হিসেব মতো। আরএসআই এর ম্যাপটা ওর উপরে হওয়া উচিত ছিল, মানে না কি মানে আরএসআই প্রাইসের। আরএসআই এর এইটা তোমার উপরে উপরে হবে না, এই কারণেই তোমার ব্রেকডাউন কখন হবে, যখন তোমার প্রাইসটা আরএসআই ওয়ান ডে চার্টে তুমি স্যালো কারেকশন হতে পারে, যেটা বলতে চাই যে তুমি স্যালো কারেকশন হতে পারে, মানে মার্কআপ ফেজে স্যালো কারেকশনটা একটা নর্মাল ব্যাপার। মার্কআপ ফেজে স্যালো কারেকশন নর্মাল ব্যাপার, যেহেতু প্রাইস ওভার এক্সটেন্ডেড আছে এখান থেকে স্যালো কারেকশন হতে পারে। এবারে যেহেতু আমাদের এটা তোমার ইনভেস্টমেন্ট স্টক, যদি হাতের বাইরে বেরিয়ে যায় সেক্ষেত্রে তোমার নিচে এলে কি হবে, নিচে এলে আবার পুনরায় এটাকে অ্যাকুমুলেট করার একটা সুযোগ থাকবে। কিন্তু আপ ট্রেন্ডে যদি বেরিয়ে যায়, এটি যখন 200-250 টাকা দাম হয়ে যাবে, তখন আর কিনতে মন যাবে না। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য আমার যদি এই স্টকটা 50টা কেনার ক্ষমতা থাকে বা 20টা কেনার ক্ষমতা থাকে, আমি 10টার মতো কিনলাম, দেন সেটাকে আমি আবার নিচে এলে অ্যাভারেজ করলাম, কারণ এটা একটা খুব ভালো জায়গায় আছে স্টকটা, যেহেতু রাউন্ডিং বটমে তোমার ব্রেকআউট হয়েছে। এতে একদমই তোমার নিচে আসার সম্ভাবনা, একদম যে নিচে চলে আসবে এরকম সম্ভাবনা খুব কম, ক্ষীণ। কারণ পুরোপুরি তোমার মার্কআপ ফেজে আছে, মার্কআপ ফেজেতে এটা ওভার এক্সটেন্ডেড মনে হচ্ছে, এটা ঠিক কথাই বলেছো, নো ডাউট ওভার এক্সটেন্ডেড মনে হচ্ছে। কিন্তু যদি নিচে আসে সেক্ষেত্রে এটাকে আমরা অ্যাকুমুলেট করতে পারবো। বোঝা গেল? হুম। আর অ্যাজ পার আরএসআই সবসময় যে একবারে 100% মিলে যায় এমনও নয়, কিছু কিছু ক্ষেত্রে আরএসআই একটা তোমার ইয়ের মতো কাজ করে, আহ, একটা কনফ্লুয়েন্সের মতো কাজ করে। এই হচ্ছে ব্যাপার। একদম ওয়ান ডে চার্টে ঠিকই বলেছো, ওয়ান ডে চার্টে ওভার এক্সটেন্ডেড লাগছে। আমি যখন চুজ করেছি তখনও মনে হয়েছে ওয়ান ডে চার্টে ওভার এক্সটেন্ডেড লাগছে, কিন্তু এই অ্যাকুমুলেশন ফেজটার জন্য আরএসআইটা আস্তে আস্তে কারেক্টিভ হয়ে আবার আপ ট্রেন্ডে কিন্তু চলে যাবে। বোঝা গেল? যেহেতু এখানে একটা রিঅ্যাকুমুলেশন হুম। জোন তৈরি হচ্ছে, হায়ার হাই হায়ার লো হুম। করছে, দিয়ে একটা রিঅ্যাকুমুলেশন জোন তৈরি হচ্ছে। তো এটা একটা ভাবনা চিন্তার ব্যাপার। এটা দেখা যেতে পারে, যেহেতু তোমার এটাকে আমরা স্টকটাকে ইয়ে হিসাবে ধরেছি, মানে ইনভেস্টমেন্ট স্টক হিসেবে ধরেছি। আর যদি আমরা নিফটি মেটাল ইন্ডেক্সকে দেখি, সেক্ষেত্রেও তোমার নিফটি মেটাল ইন্ডেক্সও একটা ভালো, নিফটি মেটালে একটা ভালো প্রাইসের মধ্যে দেখো, প্রাইসের মধ্যে একটা ভালো এসেছে, মানে ডবল বটম করেছে, ডবল বটম করার পর আপ ট্রেন্ডে গেছে। এতদিন কারেকশন হচ্ছিল,
এখান থেকে সাপোর্ট নিয়েছে, ডবল বটম করে আবার প্রাইস আপ ট্রেন্ডে গেছে, প্রায় ব্রেকআউটের ওপরই আছে। এইটা তোমার প্রাইস ছিল, হাই করেছিল 8,348 টাকা, আর এর এর ক্লোজিং প্রাইস হচ্ছে 8,337 টাকা। এখনও প্রপার ব্রেকআউট হয়নি, বাট হায়ার হাই হায়ার লো ফরমেশনে আপ ট্রেন্ডের দিকে। কিন্তু নিফটির যে ইন্ডেক্স, মেটাল ইন্ডেক্স, যে স্টকগুলো এর মধ্যে আছে এখানেতে ব্রেকআউট হয়ে গেছে, একদম নিয়ারলি ব্রেকআউট দেওয়ার মুখে আছে উইকলি চার্টে। আর তোমার যদি মান্থলি চার্ট দেখো, মানে তোমার অনুসারে করতে হবে, মানে ইন্ডেক্সকেও ফলো করতে হবে। যে স্টকগুলো তুলছি বা তুলবো, সেই স্টকগুলো ইন্ডেক্সে কি পারফর্ম, ইন্ডেক্স কি পারফর্ম করছে। ইন্ডেক্স যদি পারফর্ম না করে, সেই স্টকগুলো ভালো কাজ করার সম্ভাবনা অনেক কম থাকে। এই ক্ষেত্রে মান্থলিতে দেখো মোটামুটি হায়ার হাই হায়ার লো ফরমেশন করে আপ ট্রেন্ডই আছে, মুভমেন্ট আপ ট্রেন্ডের দিকেই আছে নিফটি মেটালের। তো এটা একটা পজিটিভ দিক। এক্ষেত্রেও আমরা একটা এরপরে এত কিছু ইয়ে করার পরেও, প্ল্যানিং করার পরেও অনেক সময় সেটা বিফল হয়ে যায়, এমন নয়। স্টপ লস হিট হয়, যার জন্য প্রিকশন নেওয়া, স্টপ লস হিসাবে স্টপ লসটা নিয়ে রাখতে হবে। আর কিছু ওয়েট করা যেতে পারে যদি একটু নিচে আসে, এতটা নিচে আসে বলে মনে হচ্ছে না, এতটা কারেকশন হবে বলে মনে হচ্ছে না, কারণ ভলিউমে হেভি সার্চ আছে, ভলিউম হেভি সার্চ আছে, মানে ভলিউম যদি দেখো, ভলিউমে ভালো রকম সার্চ আছে। নর্মাল নর্মাল ভলিউমের থেকে, অ্যাভারেজ ভলিউমের থেকে গত 2 মাসে 3 মাসে প্রায় ভলিউম বেশি আছে। আগের মাসের থেকে, জানুয়ারির থেকে ফেব্রুয়ারিতে বেশি, ভলিউমটা আরও বেশি পিক পিক হয়েছে, মানে প্রায় ডবল। তো ভলিউম যেহেতু সার্চ আছে, সেহেতু এখান থেকে এন্ট্রি নিয়ে যেতে পারে। কারণ প্রাইসটা কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে প্রাইসটা তোমার হোল্ড করছে, প্রাইসটা নিচে কিন্তু নাও আসতে পারে, আসার চান্স কম আছে। যদি আসে নিচে একটু অ্যাভারেজ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এটা গেল। এরপরে আমাদের এনএমডিসি, এনএমডিসি এটা আগে স্টক ছিল, এটাকে ট্রেডিং স্টক হিসেবে নেওয়া হয়েছে। এটা খুব একদম ফরমেশন খুব ভালো আছে। কিছুই নয়, যদি দেখা যায় অনেকগুলো কনফ্লুয়েন্স আছে। ফার্স্ট কনফ্লুয়েন্স হচ্ছে ট্রেন লাইনটাকে ফলো করছে, ট্রেন লাইন ফলো করছে, নিচের দিকে ট্রেন লাইন ফলো করছে। এটা একটা ট্রেন লাইন আছে, আর একটা ট্রেন লাইন দীর্ঘদিনের ট্রেন লাইন, যেটা তুমি এইখান থেকে ড্র করতে পারো। বেশ, এই ট্রেন লাইন একটা দেখো, হায়ার হাই হায়ার লো, সাপোর্ট নিয়েছে, আবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে, এইভাবে ট্রেন লাইনে ফলো আপ করে করে আপ ট্রেন্ডে গেছে। এইখানেতে কি হয়েছে, এইখানেতে প্রাইসটা কারেকশান হওয়ার পরে এইখানে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট নিয়েছে, এইখানে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স ব্রেকআউট, সাপোর্ট, আবার গেছে আপ ট্রেন্ডে, এখান থেকে সাপোর্ট নিয়ে আবার প্রাইসের মধ্যে একটা মুভমেন্ট আসছে, এবং পরপর 3 দিন বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম করেছে। এটা একটা গেল। আর একটা কনফ্লুয়েন্স হচ্ছে হায়ার হাই, যখন মার্কেট মার্কআপ ফেজে আছে, এই প্যাটার্নটা হচ্ছে কন্টিনিউশন চার্ট প্যাটার্ন, যেটাকে তুমি রাউন্ডিং প্যাটার্ন বা কাপ প্যাটার্ন বলতে পারো। রাউন্ডিং বটম কিন্তু না, রাউন্ডিং প্যাটার্ন, রাউন্ডিং প্যাটার্ন বা কাপ প্যাটার্ন বলতে পারো। আর এটা তার হ্যান্ডেল। তো এইখান থেকে কী হয়েছে, এখান থেকে প্রাইসটা টেস্ট করে আবার আপ ট্রেন্ডে যাচ্ছে। এটা নেকলাইনে টেস্ট করে আপ ট্রেন্ডে যাচ্ছে, এটা একটা দিক। আর একটা দিক যদি ভালো করে ফলো আপ করা যায়, প্রায় 21 ইএমএকে সাপোর্ট নিয়ে নিয়ে স্টকটা কি হয়, আপ ট্রেন্ডে যায়, যেটা একটা বুলিশ সাইন। আরেকটা যেটা স্টকটার মধ্যে দেখা গেছে বারবার, যখনই কারেকশন হয়েছে, এইখানেতে বুলিশ পিনবার তৈরি করেছে, ফার্স্ট বুলিশ পিনবার, আবার এখানেতে বিয়ারিশ একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইখানে বুলিশ পিনবার, আবার এইখানে তো বুলিশ পিনবার তৈরি করছে। তো এরকম একটা ওয়েতে স্টক আপ ট্রেন্ডে যাচ্ছে। তো আর এটাও মেটাল সেক্টরের স্টক, আগেরটা মেটাল সেক্টর নয়, সরি, এইটা মেটাল সেক্টরের স্টক।
এনএমডিসিটা মেটাল সেক্টরের স্টক, আগেরটা মেটাল সেক্টরের স্টক নয়, বলতে ভুলেছিলাম। আগেটা তোমার এই ছিল, পোর্ট, হ্যাঁ, পোর্ট ওই, তোমার কি বলে, হ্যাঁ ওই টাইপের। জাহাজ টাহাজের যে এগুলো। হ্যাঁ, আর এইটা তোমার মেটাল সেক্টরের স্টক, আর মেটাল সেক্টর এখন আপ ট্রেন্ডে আছে, সেজন্য এইটা থেকেও আমরা মোটামুটি, যদি আমরা এন্ট্রি প্রাইস আমাদের আছে 236 টাকায়, যেখানে জিটিটি অর্ডার ক্রিয়েট করতে পারি, আর টার্গেট আছে, ফার্স্ট টার্গেট 280 টাকা, প্রায় 44 টাকার মতো ফার্স্ট টার্গেট পাচ্ছি। আর রিস্ক আছে 15 টাকার, এসএল আছে 221 টাকায়। ঠিক আছে, তো দেখা যাক, 100% যদি নিই 280 টাকার মতো আসছে। এটা একদম পাতি হয়ে আছে। তো আগে আমাদের স্টক ছিল, ইনভেস্টমেন্ট স্টক ছিল। উইকলিতে দেখলে বুলি স্পিন বার হয়েছে নেকলাইন থেকে, এখানে তিনটে উইকেই ক্যান্ডেলের রিজেকশন আছে, তিনটে উইকের ক্যান্ডেলই নিচে থেকে রিজেকশন আছে। হ্যাঁ, বলো। দেওয়া হচ্ছে নাকি এগুলো কাটা কাটা আসছে, ট্রেডিং? বুঝলাম না। হুম। বলছি যে ট্রেডিং স্টক গুলো দিচ্ছেন বা দিয়েছেন যে আজকে যেটা, সেটা কি স্যার মানে সোমবারের যে মার্কেট ওপেনিং হবে সেটা থেকে দিচ্ছেন তো? হ্যাঁ, সোমবারে মার্কেট ওপেন হওয়ার আগে আজকে আমরা জিডিটি অর্ডার ক্রিয়েট করে রাখতে পারি, যেরকম প্ল্যানিং ডিডিটি করা হয়। অর্ডারটা কিরকম চেক করে ওটা কি? যেরকম ভাবে জিডিটি অর্ডার অ্যাঞ্জেল ব্রোকিং এ কিরকম ভাবে দেয়, একবার ইউটিউব দেখে নিও না। ঠিক আছে। ঠিক আছে, জিডিটি আর অর্ডার কিভাবে দেয়, অনেক ভিডিও পাওয়া যায়, দেখে নেবে, বুঝে যাবে। আর বলছি কি স্যার, ওই যে আইডিবি ফার্স্ট ব্যাংকটা, ওটা ওটা একবার আমাকে দেখে দিবেন স্যার, ওটা এসএলটা দেওয়া হয়নি না? হুম। আর আরেকটা বলছিলাম স্যার, স্টপ লস কি স্যার চেঞ্জ করা হয় নাকি স্যার? আমি যে কোনো স্টকে যদি একবার দিয়ে দিই তারকে আবার নেক্সট টাইম কি চেঞ্জ করা হয় না? না, টেলিং স্টপ লস আছে, স্টপ লস টেল করতে পারবে। কি করতে পারবো না? হ্যাঁ, ঠিক আছে। স্টেলিং স্টপ লস টেল করা যায়, টেলিং স্টপ লস বলে ইয়ে আছে, ফিচার্স আছে। তুমি যদি 65 টাকা স্টপ লস দাও, তো তুমি সেখানে যদি স্টকটা 165 টাকা চলে যায়, তুমি 65 টাকা রাখবে না, 110 টাকা, 20 টাকা যেমন আসবে স্টপ লস, তখন দেখে স্টপ লস টেল করা যাবে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক, কি হয়েছে এখানে? স্টপ লসটা সেটা স্যার দেওয়া হয়নি। স্টপ লস তোমার মোটামুটি 64 রুপিসের স্টপ লস আসছিল, ওখানে ভালো বেস তৈরি করেছে 64 রুপিস। দেখে নিচ্ছে একবার, যেহেতু স্টক, ইনভেস্টমেন্ট স্টক, স্টকটা একটু সময় নেবে, এই হচ্ছে ব্যাপার। এখান থেকে শুরু হয়েছে, তো নিজে দেখি বুঝতে পারবে। হায়ার হাই, এখানে সাপোর্ট নিয়েছে, এইখানেই স্টপ লস দেওয়া যায়, কিন্তু যেহেতু মার্কেট নয়েজে উড়ে যেতে পারে, 77 টাকা, 77 টাকা 80 পয়সাতে স্টপ লস দেওয়া যায়, কিন্তু এই ক্যান্ডেলের লোয়ে, কিন্তু তোমার যেহেতু তোমার এইখানেতে রিস্ক না নিয়ে মোটামুটি 70 টাকায় এখন স্টপ লস দিলে চলবে, কারণ এখানেতে মাল্টিপল টাইপ কি ছিল, রেজিস্ট্যান্স ছিল, এখানে মাল্টিপল রেজিস্ট্যান্স 68 টাকার মতো জায়গায়। এ দেখো, এখানে রেজিস্ট্যান্স ছিল, ব্রেকআউট দিয়েছে, এবারে রেলে এখানে সাপোর্ট নিতে পারে, সেই জন্য 64 টাকাটা সেফ। 64 টাকাটা বলেছিলাম সেফ, 64 টাকা পর্যন্ত আসার কোনো জায়গা নেই, হয়তো আর আসবেও না। এখানে সাপোর্ট নিয়ে নিয়েছে অলরেডি, এটা নেকলাইনের সাপোর্ট নিয়ে নিয়েছে। 68 টাকাও সাফিসিয়েন্ট, বা 21 EM যদি ধরি আমি, 72 টাকা আসছে, 68 টাকাও সাফিসিয়েন্ট, সমস্যা কিছু হবে না। একটু টাইম নিল স্টকটা, আর করতে একটু টাইম নিল, এখনও এন্ট্রি পয়েন্টই আছে, একদম এন্ট্রি পয়েন্টই আছে, তো এখান থেকেও ভালো টার্গেট আসার সম্ভাবনা আছে। এটা এখনো এন্ট্রি নেওয়া যেতে পারে? হ্যাঁ, এন্ট্রি পয়েন্টই আছে, একদম এন্ট্রি পয়েন্টই আছে, এন্ট্রি পয়েন্টই আছে, তো একদম এন্ট্রি পয়েন্টই আছে। কিছুদিন একটু ভোগালো, বেশ কিছুদিন। তোমার জিপিপিএল যেটা দেখালে, জিপিপিএল আর এনএমডিসি, হ্যাঁ, তোমার
এনএমডিসিটা একটু বেশি প্রেফারেবল লাগছে, কারণ তোমার এনএমডিসিটা ওই জিবিপিএল এর একটুখানি প্রাইসটা ওভার এক্সটেন্ড আছে এবারে। তোমার এখানে এনএমডিসি তোমার মিউচুয়াল ফান্ডে ইনক্রিজ হয়েছে, আর এফআইআই ইনক্রিজ হয়েছে, হ্যাঁ, প্রমোটার আনচেঞ্জ হয়ে আছে, ঠিক আছে তো। আর ওটা তো তো শর্ট টার্ম, তো শর্ট টার্মে ওদের ইয়েগুলো না দেখলেও চলে, তবুও যদি দেখে যেত ঠিকই আছে, সমস্যা কিছু নেই। এনএমডিসিটা লং টাইম করা যাবে না। এনএমডিসি লং টার্ম তাহলে ফান্ডামেন্টাল আরও ভালো করে দেখতে হবে, আচ্ছা, ওইভাবে ফান্ডামেন্টাল দেখলে হবে না, আরও স্টাডি করতে হবে। আপাতত তো ওটাকে শর্ট টার্মই নেওয়া হয়েছে, কারণ ওর 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 লং টার্ম অনেক আগে নিয়েছিলাম, মানে 89 টাকা না 80 টাকাতে এন্ট্রি ছিল, অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে, বোঝা গেল। এই যে আচ্ছা। আইডিবিসি ফার্স্ট ব্যাংক যেমন 46 টাকা এন্ট্রি হয়েছে, এটা লং টার্ম আছে, 800 কত টাকা টার্গেট আছে, তার মাঝে কি সুইং ট্রেডিং হবে না? হবে, কেন হবে না? যতবার ইয়ে হবে ততবার সুইং ট্রেডিং হবে। আইডিএফসি টার্গেট কি আছে? আইডিএফসি লং টার্মে টার্গেট আছে প্রায় 800 কত টাকা টার্গেট আছে, দেখি বার করে দিচ্ছি টার্গেট। এটা তো পায়ের ইম্পালসিভ হয়ে করা আছে। আপাতত তুমি যদি 61.8% নাও, তাহলেও তোমার 218 টাকার মতো আসছে। এরপরে তো আবার টার্গেট চেঞ্জ হবে, যত উপরে যাবে নতুন টার্গেট হবে, পায়ের ইম্পালসিভ ধরে ধরে টার্গেট বার করতে হয়, ঠিক আছে? তো এখনই 218 টাকার মতো আসছে এখান থেকে, যদি লং টার্মে যাই আমরা। এই স্টকের ফান্ডামেন্টালও ভালো, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ফান্ডামেন্টালও ভালো, ধরে থাকতে হবে। আরেকটা কি বললে প্রতাপ, আরেকটা কি বললে? আমি এটাই বললাম, আর কিছু না। এটা নিয়েছো, কটাকে এন্ট্রি হয়েছে তোমার? 82 টাকা সামথিং পড়ে গেছিল এন্ট্রি, আহ, 82 75 এরকম কিছু ছিল। আগের দিন এন্ট্রি করেছো না? না, আগের দিন নয়, এটা মনে হয় 13 তারিখে নিয়েছি, এটা ফার্স্ট নিয়েছিলাম আমি। 13 নয়, সরি, 14 তারিখ, 14 না 15 তারিখ নিয়েছি, 15 তারিখে। ঠিক আছে, একটু টিপির বটম করে দিয়েছে, পাঁচ সেকেন্ড তোমার ভালো। হ্যালো হ্যাঁ বলো, হ্যালো বলো, হ্যালো। তোমার ধরো, ধরো একটা তুমি আমার ধরো স্টক কিছু কেনা আছে, সাপোজ বলছি, হ্যাঁ। ওকে। তো তার জন্য আমি একটা চার্জ দিয়েছি, 50 টাকা কি 60 টাকা দিয়েছি। আমি ধরো তার মধ্যে কিছু আরো অ্যাড করতে চাইছি, তো হুম, তার জন্য কি ওটা আলাদা করে বাই করতে হবে, নাকি ওর ভেতরে গিয়ে বাই করার অপশন পাবো ওইখানেই প্রেস করলে বাই পোর্টফোলিওর অপশন ভেতরে আসবে, গিয়ে? ওইখানেই প্রেস করলে বাই অপশন আসবে, কিন্তু তোমার চার্জেস যেটা, ওটা 50 টাকা তো একবারে কাটবে না, 20 টাকার মতো কাটবে, তাও 20 টাকা কাটবে না না, জানো? আমার দিক হ্যাঁ, চার্জটা কিসে হয়? আমার তো কি প্রতিবারই উইব্রোতে কাটলো প্রায় 50-এর প্লাস, এখানেও কাটলো 50+। কেন এত করে চার্জ কাটবে কেন? তুমি তো ওটা হোল্ডিং, নিয়তে এবার যখন অ্যাকাউন্টটা খুললাম তখন বললো ফ্রি, সব ফ্রি। এখন তো দেখছি এরকম। হোল্ডিং এ তো, হোল্ডিং করার জন্য করেছো তো, তুমি হ্যাঁ, হোল্ডিং হোল্ডিং করেছো এ। তো। হোল্ডিং এ তো হ্যাঁ, হ্যাঁ, চার্জ, হ্যাঁ। হোল্ডিং এ তো চার্জ কাটেই না, ট্রেডিং এ তো চার্জ কাটবে, হোল্ডিং এ তো চার্জ কাটবে শুধু ওই তোমার 10 টাকার মতো 20 টাকার মতো কাটে, কারণ তোমার ওই ইয়েগুলো থাকে, এই মানে ট্যাক্সেস গুলো থাকে, হুম, হুম। ওখানে হচ্ছে ফ্রি থাকে, ওই ট্যাক্সেস গুলোর জন্য কাটে। কি করেছে কে জানে, স্টেটমেন্টটা তোমাকে পাঠায়নি, হ্যাঁ, মেল করে পাঠায়নি? স্টেটমেন্ট চেক করতে হবে তাহলে আমাকে। মেল করে পাঠাবে, দেখবে স্টেটমেন্ট চেক করবে কোথায় না, কোথায়। মেন না, আমি যখন বুক করতে যাচ্ছি না, আমি যখন অর্ডার করতে যাচ্ছি, হ্যাঁ। কারেন্ট মার্কেট প্রাইস দেখাচ্ছে। আমি হিসেব কি হবে, যে কারেন্ট মার্কেট মার্কেট প্রাইস ইন্টু কোয়ান্টিটি, হুম, দ্য নাম্বার অফ শেয়ার, হুম, তার সাথে কিছু অ্যাডিশনাল চার্জ থাকতে পারে। হুম। তারপরেও দেখি 50, 56, 55 এক্সট্রা পড়ে যাচ্ছে, তার মানে তো তাই পড়ে যাচ্ছে না ওটা। এরকম হওয়ার তো কথা না বাবা। এই স্টকটাও কিন্তু ঠিকঠাক জায়গায় চলে এসেছে, এতটা তো কাটার কথা না।
ভাবছি এটা চেঞ্জ করবো, ভাবছি তোমার সব থেকে ভালো ট্রেডিং কার্ড। তোমার সব থেকে ভালো তোমার আপস্টক হোল্ডিং এর ক্ষেত্রে স্টকে কাজ করে। ওদের তুমি জিটিটি কিসে করছো? তুমি জিটিটি কিসে করছো? আমার আপস্টকেও আছে, জিরোধাতেও আছে, অ্যাঞ্জেলও আছে। অ্যাঞ্জেলটাও ভালো। আচ্ছা। তোমার সব থেকে ফ্রেন্ডলি হচ্ছে আপস্টক। জিরোধা ট্রেডিং পারপাসে ঠিক আছে। তুমি যদি ওই অপশন ট্রেডিং ট্রেডিং যেগুলো হয় না, সেখানে জিরোধা হুম হুম। ঠিক আছে, সেখানে আপস্টকের স্পিড কম। কিন্তু তোমার আপস্টকে হোল্ডিং এর ক্ষেত্রে সুমন কাজ করে দেখেছি, হোল্ডিং এর ক্ষেত্রে খুব ভালো, সব কিছু একদম পাই টু পাই ওরা করে। মানে সেই তোমার ওই ডেলিভারি বয়ের মতো দিয়ে দেয়, তোমার বাই হলো, আবার একটা সরু লাইন চলে এলো, এসএল টার্গেট দুটো থাকে। এবার যদি এসএল হিট আপস্টকে হলো, হ্যাঁ এসএল হিট হলো তো রেড হয়ে এসএলও চলে আসবে, নাহলে টার্গেট হিট হলে টার্গেটে চলে আসবে, এরকম ভাবে তোমার হয়। আপস্টকের চার্জ কি আছে? আপস্টকেও চার্জ ওরকমই, তুমি কিনবে যখন 15-16 টাকা 17 টাকার মতো কাটবে, কোয়ান্টিটি অনুসারে, টাকার অনুসারে। ওখানে কি নেয় বলে দিচ্ছি দেখো, তুমি তো একটা স্টক পারচেস করলে, তুমি ধরো বাজারে মাল কিনলে, শপিং মলে যে মাল হুম। কিনলে, কি কাটবে তোমার? জিএসটি। জিএসটি। জিএসটি কাটলো। হুম জিএসটির মধ্যে এরপরে এখানে যেটা অ্যাডিশন সেটা হচ্ছে, তুমি তো টাকাটা 1 টাকা কেনো 2 টাকা কেনো, তুমি তো সেই কোম্পানির হচ্ছে লিগাল পার্টনার হচ্ছে। এবার সেই হুম লিগ্যাল পার্টনার হতে গেলে যা কিনতে গেলে কি লাগে, আমাদের স্ট্যাম্প ডিউটি লাগে। হুম হুম। সেই স্ট্যাম্প ডিউটি একটা লাগবে, 5 টাকা 10 টাকার কি একটা স্ট্যাম্প ডিউটি আছে, সেই স্ট্যাম্প ডিউটি করে তোমাকে লিগাল পার্টনার করে গেলো। ঠিক আছে, যাতে কোম্পানি কোনোদিন ডিনাই না করতে পারে। তুমি একবার খুলে দেখে নেবে না, স্টেটমেন্ট খুলে, স্টেটমেন্টে সব পাট 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 করে দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা, দেখে নিতে হবে। এই হচ্ছে হুম ব্যাপার। ওই ওই জন্য ওখানে 17 থেকে 18 টাকা লাগে, কিন্তু যে ব্রোকারের চার্জ হোল্ডিংয়ের জন্য, ব্রোকারের চার্জ কিন্তু লাগে না। সাধারণত ব্রোকাররা হোল্ডিংয়ের জন্য চার্জেস কাটে না, ট্রেডিং করলে কাটে। এটা কি স্যার যে কোনো অ্যাপসে নাকি হ্যাঁ, সবারই পার্টিকুলার প্রায় কোনো নিয়ার অ্যাপস? অ্যাবাউট সেম, সবারই নিয়ার অ্যাবাউট সেম। ওই নিও কোটাককে আর স্টক যখন হ্যাঁ, স্টক যখন সেল যখন করলে যে বিক্রি করবে, যখন বিক্রি করবে তখন একই কেস। ওরা ব্রোকারের চার্জটা কাটবে না, বাট তোমার ওই ট্যাক্সেস গুলো নেবে, সরকার ট্যাক্সেস গুলো নেবে। মিনিমাম নেয় ব্রোকার নেবে না কোনো? 15 টাকা 20 টাকার মতো লাগে। ওগুলো কি মানে পার স্টক পিছু নাকি স্যার আপনার মানে কোনো অ্যামাউন্ট ধরুন অ্যামাউন্ট আপনার অ্যামাউন্ট ধরুন? পিছু, অ্যামাউন্ট পিছু একটা পার্সেন্টেজ থাকে, যে এত অ্যামাউন্টের যদি পারচেজ করো তাহলে এই অ্যামাউন্ট ট্যাক্সেস হুম। দিতে হবে। ওটা স্টক পিছু হয় না, ও, অ্যামাউন্ট পিছু হয়। বোঝা গেল? তো টাটা মোটরস, হ্যাঁ। টাটা হুম হুম। মোটরস বলেছিলে, টাটা মোটরসটা এন্ট্রি করলে আজকে টাটা মোটরসের দেখো, টাটা মোটরস কোথায় চলে গেল। টাটা মোটরস আমাদের এন্ট্রি ছিল 878 টাকা, এই লেভেলে আসেনি। আমি তারপরে রিভিউ করেছিলাম, দিয়েছিলাম যে 900 থেকে 915-র মধ্যে এন্ট্রি করতে হবে। তো এই দিন হ্যাঁ, দিয়েছিলাম, গ্রুপে এই দিন গ্রুপে দিয়েছিলাম। দিয়েছিলাম। এখান থেকে এন্ট্রি করলেও আজকে প্রায় অনেকটা ভালো রিটার্ন দিয়ে দিয়েছে। টাটা মোটরস ভালো রিটার্ন দিল। আর একটা স্টক ছিল, কি ছিল, টাটা মোটরসেরই যদি আমি মান্থলি দেখি আরও যাবে, গ্রোথ খুব ভালো আছে। বাবা, এই দেখো রাউন্ডিং প্যাটার্ন এখানে ব্রেকআউট দিয়েছে, এই লেভেলটা ব্রেকআউট দিয়েছে রাউন্ডিং প্যাটার্নে, তারপরে আর নিচে আসেই নি, টেস্ট করতেই আসেনি। এই যে লেভেলটা, রাউন্ডিং প্যাটার্ন বুঝতে পারছো? এই দেখো হুম হুম রাউন্ডিং প্যাটার্ন, এইখানে হুম। ব্রেকআউট দিয়েছে, কয়েক মাস এখানে কনসোলিডেট করেছে, তারপরে দেখো আপ ট্রেন্ডে চলে গেছে। তাহলে তুমি জিপিপিএল কে কি বলবে? নিচে আসবে, টেস্ট করবে, তার কোনো গ্যারান্টি নেই, নাও করতে পারে, সোজা বেরিয়ে যায় একদম। এইখান থেকে তোমার পার্সেন্টেজ রিটার্ন দিয়ে দিল মোটামুটি 62% রিটার্ন দিয়ে দিল, 62.49। স্টকে ঢুকতে হবে, প্ল্যানিং করে ঢুকতে হবে, এরপরে ভালো প্ল্যানিং করা সত্ত্বেও কিছু কেমন 19-20 হতে পারে, ভুলভ্রান্তি হতে পারে। এটা একটা গেল, আর একটা তোমাকে পিটিসি দিয়েছিলাম, পিটিসি হুম জিজ্ঞাসা করেছিলে, পিটিসিটাও হুম। দেখো 195 টাকা না কত লো করেছিল, মান্থলিতে ওভার এক্সটেন্ডেড প্রাইস ছিল।
মান্থলিতে কারেকশন হয়েছে, ডেলি চার্টে গেলে বুঝতে পারবে ভালো। এই দেখো এখানে রিঅ্যাকুমুলেশন জোন তৈরি করছে, হায়ার হাই হায়ার লো ফরমেশন, প্রাইস ডাউন এসেছে, এখানে রিঅ্যাকুমুলেশন জোন আছে। এই জোনের ব্রেকআউট যখন দেবে তখন ব্রেকআউট হয়ে গেছে মনে হয়। দেখো ব্রেকআউট হয়ে গেছে, এই ক্যান্ডেলটা ব্রেকআউট হয়ে গেছে, বুঝতে পারছো? বড় করলে বুঝতে পারবে। এ দেখো হুম। তুমি যদি রিজেকশন থেকেও ধরো তাহলে মোটামুটি ব্রেকআউট হয়ে গেছে, হায়ার হাই হায়ার লো ফরমেশন করছে। এটা বুলিশ এনগেলফিং ক্যান্ডেল। এরপরের যে প্রাইস হয়েছে সেটা 21 EM এর উপরে ক্লোজিং দিয়েছে, তার মানে এখান থেকে বুলিশ মোমেন্টাম আশা করা যায়। পিটিসিতে ফার্স্ট টার্গেট মোটামুটি হয়ে যাবে 255 বা 54, এখান থেকে 50 টাকা উপরে। আর এসএল হবে তোমার খুব কম করে হলো এসএল এখান থেকে 2 টাকা নিচে যদি রাখি 186 184 টাকা এসএল হবে, 20 টাকা। আর উপরে তুমি পাচ্ছ নিচে 20 আর উপরে পাচ্ছ প্রায় 85 ধরো। আর 2.4 এরকম পাচ্ছ ট্রেডিং পারপাসেও, কিন্তু এইটাতে অ্যাচিভ করবেই, এর উপরেও যাবে। মানে একবার ফার্স্ট টাইম রিজেকশন নিয়েছে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে বাট আটকাতে পারবে না প্রাইস। আইআরএফসি ভালো জায়গায় আছে। আইআরএফসি এখানে একটা গ্যাপ ছিল, গ্যাপটা ফিল করেছে এই ক্যান্ডেলে, বুলিশ ক্যান্ডেল হয়েছে। বুলিশ ক্যান্ডেল হওয়ার পর আইআরএফসি দেখবে এটা তোমার 21টাকে 55 করে দেবে, 55-এতে খুব ভালো সাপোর্ট নেয়। আইআরএফসি 55-এ সাপোর্ট নিয়ে আপ ট্রেন্ডে যায়, এরকম এসেছে 55 সাপোর্ট নিয়েছে, আবার 55কে এক জায়গায় কেটে কেটে ব্রেকআউট দিয়েছে, উপরে গেছে, কারেকশান হয়েছে, আবার 55-এর সাপোর্ট, আবার 55-এর কাছে প্রাইস আছে। তো এইটার লো ছিল মোটামুটি 127 টাকা, 148 টাকা। আর যদি এটাকে দেখা যায় তো এটা একটা বুলিশ ফ্ল্যাগের ব্রেকআউটও বটে। স্যার আইআরএফসি কি মানে ইনভেস্টমেন্ট স্টক নাকি? আইআরএফসি ট্রেডিং স্টক হিসেবেই নেওয়া হয়েছিল আমাদের। এটাতে স্যার ইনভেস্টমেন্টও করা যেতে পারে নাকি? ইনভেস্টমেন্ট করতে গেলে মান্থলি চার্ট দেখতে হবে, ফিনান্সিয়াল হেলথ কী আছে দেখতে হবে। ইনভেস্টমেন্ট করতে গেলে সবসময় অনেকগুলো প্যারামিটার চেক করতে হয়। আর তুমি যদি ট্রেডিং করো সেখানে চার্ট দেখে ঢোকা যায়, বাট তুমি ইনভেস্ট করতে গেলে সেখানে তোমাকে অনেকগুলো প্যারামিটার চেক করতে হবে। হুম। ইনভেস্ট করবে, ভালো ডেটাই তো নেই অ্যাভেলেবেল। কত মাস, 21 সাল থেকে লিস্টিং হয়েছে, 21 সালে, আজকে 24 সাল, 3 বছরের ডেটা আছে মোটে। ইনভেস্টমেন্ট হিসাবে কার্যকারী হবে না। ইনভেস্টমেন্ট হিসাবে তোমার আইআরসিটিসি ঠিক আছে, তারপরে পিরামল এন্টারপ্রাইজ ঠিক আছে, পেল পিইএল পিরামল এন্টারপ্রাইজ। পিরামল এন্টারপ্রাইজে যদি দেখি আমরা, আমাদের স্টক ছিল, এটা একটা রাউন্ডিং প্যাটার্ন তৈরি করছে। ওয়ান ডে চার্টে যদি যাই, ওয়ান ডে চার্টে গেলে দেখবো ডবল বটমের ফর্মেস, ট্রিপল বটম করেছে, এখান থেকে ব্রেকডাউন হয়েছে। এইখানে একটা গ্যাপ ছিল, এই ক্যান্ডেলটার ওপরে দেখো এখানে একটা গ্যাপ ছিল, আমি গ্যাপটাকে ড্র করে দিচ্ছি। এ দেখো এই পোর্শনে একটা গ্যাপ ছিল, এ দেখো গ্যাপ ছিল। এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের হাই কত 841 টাকা, এই ক্যান্ডেলের লো কত 863 টাকা। তাহলে 41 থেকে 63, 63 থেকে 41 কত হচ্ছে 63, আর এদিকে 41, এই মোটামুটি তোমার ধরো 22 টাকার মতো নাকি, 22 টাকা, 22 টাকা হচ্ছে। 22 টাকার গ্যাপ ছিল। সেই গ্যাপটা দেখো প্রাইস উপরে গেছে,
দিয়ে আস্তে আস্তে লোয়ার হাই লোয়ার লো করে 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 গ্যাপটা ফিল করেছে, করার পরে এখানে রিভার্সাল চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে। কীরকম রিভার্সাল চার্ট প্যাটার্ন হচ্ছে? ফার্স্ট ক্যান্ডেল বুলিশ স্পিন বার, সেকেন্ড ক্যান্ডেল বুলিশ স্পিন বার, থার্ড ক্যান্ডেল বুলিশ স্পিন বার, তাহলে এটা ট্রিপল বটম। ট্রিপল বটমের আপেক্স কোথায়? আপেক্স হচ্ছে এইটা 985 টাকা। এর যখন ব্রেকআউট হবে স্টকটা স্ট্রং হয়ে যাবে। 985 টাকার উপরে ক্লোজিং হলে কোনো ক্যান্ডেলে এটাকে একটা রাউন্ডিং প্যাটার্নের ব্রেকআউট হবে, আবার রাউন্ডিং প্যাটার্নের একটা ব্রেকআউট হবে স্টকটার মধ্যে। টার্গেট খুব বেশি হলে যদি 1500 টাকাও টার্গেট আসছে, যেটা ছিল হাই, এটা অল টাইম হাই ছিল 1530 টাকা, তো এটা অনেক। এখান থেকে 1530 টাকা অনেক। প্রাইসটা এখানে রিঅ্যাকুমুলেশন জোন চলছে প্রাইসের মধ্যে, এখানে প্রাইসটা রিঅ্যাকুমুলেট হচ্ছে। এটা ইম্পালসিভ, পায়ার ইম্পালসিভ, এখানে রেজিস্ট্যান্স খেয়ে এখানে রিঅ্যাকুমুলেট হচ্ছে, প্রাইসটা এখানে অ্যাকুমুলেশন হচ্ছে। তো আগে থেকে স্টককে খুঁজে রাখতে হবে, না হলে স্টক ছুটে গেলে তখন তখন আর এন্ট্রি করে কিছু লাভ হবে না। বলো, আর কারো কিছু আছে? হ্যালো। হুম। না, ঠিকঠাকই আছে বুঝলে, তোমার কোনটা? ওই চার্জটা দেখলাম। দেখলে? হ্যাঁ, একদম ওকে, কোনো সমস্যা নেই। না, সমস্যা থাকবে না তো। না, পুরো মানে পার ট্রেডে তোমার চার্জ কেটে তোমার 7 টাকা না, 7 টাকাও না, 6 টাকা সামথিং। হুম। তোমার পুরো স্ট্যাম্পে আবার 1 টাকা, হ্যাঁ, এভাবে নিয়েছে। হিসাব দিয়ে দেয়। হুম, ঠিক ঠিক পুরো ঠিক আছে। হিসাব দিয়ে দেবে, কোনো তাহলে এখন সমস্যা এটাই, নেই। তাহলে এটাই ইউজ করি এখন, তাহলে সমস্যা হ্যাঁ, নেই এটা কিছু। এটা সবাই কাটবে, কেউ ফ্রিতে দেবে না। হুম, হুম। না, সরকারকে আমি তো। হ্যাঁ, বলো আমি বলো। 50 টাকা, আমি 50 টাকা আমার একটা ভুল হিসাব হয়ে গেছিল আর কি, হিসাবটা ভুলে হুম। গেছিল। ওখানে সুন্দর দিয়ে দেবে, তুমি যদি মেলে যেয়ে দেখবে সুন্দর ওরা হিসাব দিয়ে দেয়, হুম, ওখানে কোনো মেনটেন। কারচুপি নেই। হুম, হুম, তো ঠিক আছে। উইপ্রোতে কিন্তু তুমি থেকো, উইপ্রো থেকে বেরিয়ে যাও না ফট করে। উইপ্রো না, না, কত কত এন্ট্রি হয়েছে উইপ্রো? 484। ভালো প্রাইস এন্ট্রি হয়েছে। 50 থেকে হাই করে কারেকশন হচ্ছে, অসুবিধা নেই, কারেকশন হলেও একদম প্যাটার্ন খুব ভালো প্যাটার্ন হবে উইপ্রো থেকে বেরোবে না। এখন অল্প অল্প করে ইনভেস্ট করছি আর কি, মানে পুরো হ্যাঁ গো, করছি না। অল্প অল্প করেই করো, অল্প অল্প করতে করতে বড় হয়ে যাবে, দেখো বুঝতে পারবে না। যা করছি ইনভেস্টমেন্ট, মানে এরকম কোনো ব্যাপার নেই যে আমি চাইছি না আমার ইনভেস্টমেন্ট হলে বেস্ট হয় তোমার ওই 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিনের থেকে আমার মনে হয় যেন 6 মাস, 1 বছর, 1.5 বছর দিলে মনে হয় ওটাই বেস্ট হয়। ইনভেস্ট করাই ভালো কারণ তো, ইনভেস্টার ইনভেস্টের কারণ ধীরে টাকাটা। ধীরে ভুলে যাচ্ছে আর কি। হুম। ইনভেস্টের টাকাটা তোমার ভালো ইয়ে হবে। এই কুচকুচ করে স্টক কেনা বেচা করতে করতে হ্যাঁ, কি হবে, সেই লেভেলের ইয়ে পাবে না, ফেসিলিটি পাবে না। ইনভেস্টমেন্টে সব থেকে বেস্ট, যেহেতু তুমি একটা অন্য কাজের সঙ্গে যুক্ত আছো, সমস্যা সেরকম কিছু হবে না। আর কি কারো কিছু স্টক আছে? একটা মানে পেনি ঠিক না, মানে বলো। এখন মার্কেট তোমার হচ্ছে তোমার দেখে নি একটু স্টকটা। হ্যাঁ, বাজাজ হিন্দুস্তান সুগার লিমিটেড। বাজাজ। হিন্দুস্তান, কারণ এখন যেহেতু সুগারের এর জন্য আর কি, রাউন্ডিং। সুগার। দেখবে, টাইপ করে যাচ্ছি, স্পেলিংটা দেখবে। হ্যাঁ, ওই তো এসে গেছে উপরটা। বাজাজ হিন্দুস্তান সুগার লিমিটেড, বিএসসি। হ্যাঁ, মান্থলি করে দেবো নাহলে। লংয়ে যাই, লংয়ে, হ্যাঁ। একদম লং, সুপার লং, কারণ এটা মাল্টিপ্লিকার হলে হতে পারে, কারণ এটা ইয়ে মানে চেক করেছো, রিসেন্টলি তোমার যেহেতু ফান্ডামেন্টাল? ফান্ডামেন্টাল দেখো, ফান্ডামেন্টাল বলতে তোমার যেহেতু এই তোমার ইভি সেক্টর বা এই সেক্টরগুলো যেমন আগে কোনো চাহিদা থাকেনি, তো সেই হিসাবে গ্রোথ হয়নি। রিসেন্ট কিন্তু যদি তুমি দেখো 2020 থেকে কিন্তু স্টকটা একটা হালকা নিচ্ছে, তোমার সাপোর্টেও এসে গেছে, দেখো তোমার 21-এর সাপোর্টে ঢুকে গেছে। প্লাস তোমার পি এখন কোনো তৈরি হয়নি, কারণ কোনো প্রফিট দিতে পারেনি। হুম। তোমার আমি যেটা দেখলাম, তোমার মনে হয় সিও যে সিও চেঞ্জ হয়েছে, বাজাজ, 1 মিনিট, বাজাজ হিন্দুস্তান সুগার, এর রিসেন্ট সিও যে ছিল সে চেঞ্জ হয়ে গেছে 2022-এ। তো ওই তো কিছু কেমন অল্প কিছু, মানে একদম যদি মাল্টিপ্লিকার হয়ে যায় এটা থেকে, কারণ এটার ফিউচারের পর যদি ইভি সেক্টর যদি রান করে ইন ফিউচার। না, সুগার সেক্টর তো ফিউচার আছেই।
তো সে দেখো, তুমি দেখো 2020 আগে দেখো কোনো গ্রোথ হয়নি, কিন্তু 2020 থেকে কিন্তু স্টকটা ঘুরছে। আর মনে হচ্ছে কি রাউন্ডিং প্যাটার্ন তৈরি করার লক্ষ্যে আছে একটা, যে হালকা মমতা দেখো ওখানে উঠছে, দেখো ডগটা দেখো, ডগটা উঠছে হালকা। আর এর সিও চেঞ্জ হয়েছে 2022-এ, নিউ সিও তোমার এ আছে, জয়েন হয়েছে। আর স্টকের ফান্ডামেন্টাল যে বিশাল স্ট্রং তেমন কিছু কোনো ব্যাপার নেই, কারণ যেহেতু কোম্পানির গ্রোথ হয়নি, তো সেই হিসাবে তোমার পি বলো বা হিসাবে অনেক লো আছে বা নেই ওই বললেই চলে। অ্যাজ পার ওন রিস্ক নিতে হবে। হ্যাঁ, সেটাই সেটাই। এমনি কোনো সমস্যা আছে বলেই তো এসেছে নিচে, সেখানে তোমাকে নিজের রিস্ককে ক্যাপিটালাইজ করতে হবে, অন্য কিছু নয়। আর কিছু, চার্ট প্যাটার্ন না তো না হলে রাউন্ডিংই হবে। চার্ট প্যাটার্নটা যেরকম দেখাচ্ছে হলে রাউন্ডিংই হবে। না। হলে তোমার রাউন্ডিং প্যাটার্নই হবে। ট্রাইডেন্টের কি খবর? হুম। ট্রাইডেন্ট। স্যার হ্যালো, হ্যাঁ বলো। মানে স্যার ট্রেডিং স্টক বলতে 9:30 থেকে 3:30 পর্যন্ত যেটা স্যার, সেটা ট্রেডিং স্টক তো? হ্যাঁ, যাতে ডেলি ইন্টারডে করা হয় সেটা না, এইটা আমাদের যে ট্রেডিং স্টক সেটা ইন্টারডে নয়। তাহলে ওটা তুমি রাখতে পারো, ওটা তোমার যতদিন না টার্গেট আসছে ততদিন তুমি প্লে করতে পারো। টার্গেটটা তোমার 2-3 দিন 4 দিনও আসতে মানে পারে। ওটা স্যার যখন যখন আমি ওই স্টকটা কিনবো, তখন কি স্যার ওটা কি ডেলিভারি হিসেবে কিনতে হবে তো, হ্যাঁ, মানে এই ডেলিভারি হিসাবে? হিসাবেই কিনবে, ডেলিভারি হিসাবেই কিনবে। ও, ইন্টারডে কোনো ঠিক আছে। কাজই হবে না, ইন্টারডে কোনো কাজ নেই। তুমি ট্রেডিং মিনস কি, সুইং ট্রেডিং, মানে সুইং ট্রেডিংয়ে তোমার 5 দিনেও আসতে পারে টার্গেট, 10 দিনেও আসতে পারে, অনেক ক্ষেত্রে 1 মাসও লেগে যায়। আমরা প্রবাবিলিটিগুলো ও, চেক করে দেওয়ার চেষ্টা করি, এরপরে তোমার সময়টা লেগে যায় অনেক সময়, বা অনেক সময় তাড়াতাড়িও হুম। চলে আসে। মানে টেকনিক্যালের উপর টেকনিক্যালের উপর ভিত্তি করে হয়ে যাবে ট্রেডটা, হ্যাঁ, টেকনিক্যালের উপর ক্যান্ডেলস্টিক ভিত্তি করে হয়ে যায়, প্যাটার্ন দিয়ে। এই হচ্ছে ব্যাপার। এই স্টকটাও যেমন একদম ইয়েতে হুম, চলে এসছে, ঠিক আছে। একদম ব্রেকআউট হয়েই গেছে। তোমার 105 টাকার উপরে থাকলে এই স্টকটা টার্গেটটা অনেকটা উপরে আসবে, এরপর 265 টাকা টার্গেট আসবে। এইখানেতে প্রাইসটা অনেক দিন থেকে কনসোলিডেট করছে, মানে অলরেডি ব্রেকআউট হয়ে গেছে। একটা স্টক খুব ফেভারিট স্টক, এই স্টকটা তো এন্ট্রি করা যেতে পারে। এটা এফএসএল এর টার্গেট আসবে ফার্স্ট টার্গেট 100% যদি না 300 টাকা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে এখন। 205 টাকার ওপরে ক্লোজিং হলে স্টকটা এন্ট্রি করা যেতে পারে। হায়ার হাই হায়ার লো ফরমেশন, হুম। হায়ার হাই হায়ার লো, এইভাবে চলছে। উইকলিটা একবার দেখি। কোথা থেকে ধরা হয়েছে? এইখান থেকে ধরা হয়েছিল। 205, 205 টাকার ওপরে ক্লোজিং হলে এটা একটা এন্ট্রি অপরচুনিটি আসবে, তখন দেখবো। এখন থাক। 205 ক্লোজিং হলে, নাকি হলে, তার আগে নেওয়া যাবে না? না 205-এর উপর ক্লোজিং হলে। এত স্টক আছে তো ওইগুলো ধরার দরকার নেই, এই স্টকগুলো নিতে পারো। মাদারসন যেটা দেওয়া হয়েছে, বা আজকে যেটা দেওয়া হলো 215 টাকা স্টকটা, মাদারসনটা ভালো হচ্ছে, প্যাটার্নটা দারুণ প্যাটার্ন হচ্ছে। এরও তো তোমার রাউন্ডিং প্যাটার্ন হচ্ছে, পুরো রাউন্ডিং প্যাটার্ন হচ্ছে। ওটা তোমার আরেকটু ওয়েট করছি, কারণ আরেকটু যদি 123 হালকা টাকার উপরে উপরে, উঠলে, 123 টাকার উপরে চলে যাবে আশা করা যায়। কারণ ওখানটা বারবার তোমার তো রেজিস্ট্যান্স খেয়েছে ওখানটা। হুম, এখানটা রেজিস্ট্যান্সটা ডিপ আছে, বাট এবারে আশা করা যায় ভেঙে দেবে, কারণ ইয়ে হচ্ছে তো। এগুলো তো তোমার ইয়ে স্টক, কি বলে, ইনভেস্টমেন্ট স্টক। ইনভেস্টমেন্ট স্টকে 2 টাকা 5 টাকা কিছু যায় আসে না। মানে এটা স্যার এন্ট্রি নেওয়া যেতে পারে, তাই তো? হ্যাঁ, ইনভেস্টমেন্ট স্টক এটা এন্ট্রি নেওয়া যেতে পারে। এর ইয়েটা ভালো হয়েছে, চার্ট প্যাটার্নটা ভালো হয়েছে। 117 টাকা এন্ট্রি ছিল, আজকে চলছে 120 টাকা, কিন্তু এখন এন্ট্রির মধ্যেই আছে। তোমার চার্ট প্যাটার্নটা ভালো হচ্ছে, স্ট্রং হচ্ছে, আগের সপ্তাহে স্টক এটা।
এখানেতে কারেক্ট হয়েছে, আছে, হার্ডেল আছে বারবার, সেজন্য ওয়েট করছিলাম, কিন্তু এন্ট্রি নিয়ে যেতে পারে, সমস্যা হবে বলে মনে হচ্ছে না, কারণ এই লোটার থেকে এই লোটা উপরে হয়েছে। এবারে দেখো, ফান্ডামেন্টাল তো ঠিকই আছে, দেখলাম শুধু না। 123 টাকার উপরে গেলেই এন্ট্রি করো। গেলে মানে গিয়ে গিয়ে ছুঁয়ে চলে এলে হবে না, মানে সেই দিনেতে ক্লোজিং দিতে হবে এবং ক্যান্ডেলটার কোয়ালিটিটা দেখতে হবে, বুলিশ ক্যান্ডেল না বিয়ারিশ ক্যান্ডেল সেটা দেখতে হবে, তারপরে সেখানে এন্ট্রি নিতে হবে। এই একটা স্টক বহুত দিন পর ব্রেকআউট দিল, বহুত দিন পর, অ্যাস্ট্রেল, বহুত দিন পর। এখানে রিঅ্যাকুমুলেশন জোনটা দেখো, পরিষ্কার বুঝতে পারো, এখানে বহু মাস এখানে অ্যাকুমুলেট করেছে, তারপরে তারপরে ব্রেকআউট দিয়েছে, এই জোনটা ব্রেকআউট দিয়েছে। এরপরে কি হতে পারে, এখান থেকে রিজেকশন হয়ে এই জোনটাকে আবার রিটেস্ট করতে আসতে পারে। এখানে রিটেস্ট করতে এসে, যেহেতু এখানে চলে এসেছিল আর আসবে না মনে হয়, এখানে অলরেডি রিটেস্ট করতে চলে এসেছিল। এই ক্যান্ডেল ছিল 2037, বড় টার্গেট আসবে, টার্গেট আছে তো অলরেডি ড্র করা, 2300 টাকা টার্গেট এমনি আছে। এই দেখো রিঅ্যাকুমুলেশন জোন দেখো, আর এই ক্যান্ডেল এই এই বিয়েটা তো খুব ভালো কোম্পানি, তো কি কোম্পানিটার কাজ কি জানো, অ্যাস্ট্রেলের, সঞ্জিত তো জানা উচিত। অ্যাস্ট্রেল না না জানা নেই। উচিত ইন দ্য সেন্স, তোমার রাস্তাঘাটে অ্যাড দেখতে পাবো তো, অ্যাস্ট্রেল পাইপ, পিভিসি পাইপ, আহ, পাইপ কোম্পানি, সাবমার্সেবল স্যালো, আমাদের বাড়িতে যে সমস্ত পাইপগুলো লাগে, আচ্ছা। এ তো মানে কিছু বলার নেই, সারা জীবন চলবে, আর খুব কোম্পানি, খেলার মাঠেও দেখবে অ্যাস্ট্রেলের থাকে, অ্যাড থাকে, বড় বড়, থাকে স্যার, থাকে। যে আমাদের ক্রিকেট হুম, খেলা হচ্ছে, অ্যাস্ট্রেলের দেখবে অ্যাড করা আছে, অ্যাস্ট্রেল পিভিসি, হ্যাঁ। আইপিএল এর কিছু টিমেতেও ব্যান্ডিং করা আছে দেখবে, একটু চোখ কান খোলা রাখতে হবে, একটু দেখতে হবে। আর টেস্ট ম্যাচ স্যার হয়ে গেল, এখন দেখছি স্যার। টেস্ট ম্যাচ যেটা হচ্ছে ইংল্যান্ডের, এই টেস্ট ম্যাচের মেন স্পন্সরই তো আইডিএফসি ফার্স্ট ব্যাংক, কাপটার নামই তো আইডিএফসি ফার্স্ট ব্যাংক কাপ। সামনে তো ইলেকশন আছে, হুম। তো সেই ছুটবে ওপর দিকে, ছুটবে ছোটার মতো কি আছে ওপর দিকে? ছোটার মতো ব্যাপার কিছু গভর্নমেন্ট। নেই, দেখো ব্যাপার হচ্ছে তোমাকে হিস্ট্রি দেখতে হবে, হিস্ট্রি বলতে ইন্ডেক্সের হিস্ট্রি দেখতে হবে, ইন্ডেক্স দেখো, দেখলেই বুঝতে পারবে। উইকলি চার্ট দেখো, হায়ার হাই লো ফরমেশন করে আপ ট্রেন্ডে যাচ্ছে। মান্থলি দেখো, 3 মাসের দেখো, এখন পর্যন্ত নিফটি 3 মাস জন্ম থেকে নিফটিতে কি হয়েছে, কোনোদিন প্রাইস কি নিচে এসেছে? একটা কমন সেন্স লাগাও, হুম, জন্ম থেকে কি হয়েছে? হুম, এগুলো স্যালো কারেকশন। তুমি যদি লং টার্ম ভাবো, তোমার তো 3 মাস দেখতেই হবে চার্ট। লং টার্ম তো আর হয় না, লং টার্ম তো আর 1-2 দিনে হবে না, লং মিন্স লং, হুম। তোমাকে ধরে বসে থাকতে হবে। কেউ যদি নিফটিকে এই জায়গায় কিনেছে কোনো দিন 23 টাকা 90 পয়সায়, আজকে নিফটি কোথায় আছে? এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের কেরামতি। মিউচুয়াল ফান্ডটা, ফান্ড ম্যানেজাররা এটাকেই ফান্ডিং করে। এই যে নেমে এলো, নেমে আসার পর এখান থেকে আপ ট্রেন্ডে গেল, এগুলি তো মেজারমেন্ট, এগুলি তো শিক্ষা। নিফটি এখন পর্যন্ত নিচে আসেনি কোনোদিন, মানে জন্ম নিফটি থেকে। তোমার ইন্ডিয়ার জিডিপি জিডিপি বলতে পারি এটাকে আমরা। হ্যাঁ, ইন্ডিয়া জিডিপি তো। ইন্ডিয়ার গ্রোথ হবে, এটা উপরে উঠবে। হ্যাঁ, আর গ্রোথ তো হচ্ছেই, হবেই। হুম। গ্রোথ তো হবেই। হ্যাঁ, সঠিক কোম্পানি সিলেক্ট করার দায়িত্ব তোমাকে নিতে হবে, তার জন্য ফান্ডামেন্টাল স্টাডি করতে হবে, টেকনিক্যাল স্টাডি করতে হবে, একটু খবর টবর দেখতে হবে। আর আমরা খবর কখন পাই? যখন স্টক ছুটে চলে যায়, হুম, 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 তখন আমরা খবর পাই, তার আগে কিন্তু আমরা খবর পাই না। তো দেখো, মার্কেট যবে থেকে আমাদের জন্ম হয়েছে তার আগে থেকে মার্কেট চলছে। হুম। এটা তোমার 1990 সালে 6 মাসের ক্যান্ডেল,
6 মান্থস ক্যান্ডেল এগুলো 1990 সাল থেকে একটা ক্যান্ডেল 6 মাস ধরে তৈরি হয়েছে। এই ক্যান্ডেলের লো হচ্ছে 279 টাকা। কেউ যদি 279 টাকাতেও ঠোকে, আজকে সে তার একটা যদি কিনে রাখে, আজকে কত দাম? কিন্তু এতদিন কেউ থাকতে পারে না। সমস্যা হচ্ছে এটা, যারা থাকতে পারে তারাই প্রফিট করে। 1990, 10 বছর, 2000, 2020, 30 বছর নাকি 34 বছর। তোমার টাকাটা কম্পাউন্ডিং হবে না, তোমার ধরো হ্যাঁ, টু টাকাটা এইটটি রুপিস, কম্পাউন্ডিং হবে। 280 ধরো পরের দিন ধরো 400 হয়ে গেল 6 মাস পর, হ্যাঁ, 400-এর উপর পার্সেন্টেজ, 400টার উপর 400 টাকা বেস ক্যাপিটাল হয়ে গেল, বেশ ক্যাপিটাল দেন হয়ে গেল। 800 টাকাটা আমার বিশাল হ্যাঁ, 1000 টাকা। কম্পাউন্ড। তখন যদি কেউ 500 টাকাও লাগিয়ে থাকে, আজকে তার কি একদম রয়েছে একদম। অবস্থা। কোটি সেই কোটি জন্য, হয়ে যাবে, কোটি। হ্যাঁ, সেই জন্য বলে যারা শেয়ার মার্কেটে কিনে ভুলে যায়, একমাত্র যারা কিছু জানে না শেয়ার মার্কেটে, আর যারা কিনে ভুলে যায়, একমাত্র তারাই টাকা করতে পারে। আর আজকে পড়ছে, কালকে পড়ছে, দুম দারাক্কা, কেউ টাকা করতে পারবে না। এগুলোকে মার্কেট নয়েজ বলে। যারা মার্কেট নয়েজে কাজ করে তাদের ক্ষেত্রে টাকা করাটা খুব কষ্টকর। আর যারা রেখে দিয়ে ভুলে যায়, একমাত্র তারাই টাকা করতে পারে। 30 বছর, 40 বছর কম্পাউন্ডিং হয়ে 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 তোমার এমন একটা জায়গায় চলে যাবে যে তুমি ইয়ে করতে পারবে না। তবে হ্যাঁ, সঠিক স্টক নির্বাচন করা দরকারি, যার জন্য পড়াশোনা করা দরকারি। আর আমাদেরকে কি করতে হবে, মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা কি করে, তোমার টাকা তারা ম্যানেজ করছে, দ্যাটস ওয়াই তাদের নাম ফান্ড ম্যানেজার। তোমার ফান্ডটাকে তারা ম্যানেজ করছে। ম্যানেজ করা মানে এই কাজগুলি করে, যে আমি এই স্টকটা এত টাকা দিয়ে ইনভেস্ট করলাম, এত কিনলাম, প্রফিটটাকে বুক করে নিই, আবার টাকাটাকে অন্য জায়গায় ইনভেস্ট করলাম। যেটা তুমি করছো, আমি করছি, যেটা আমরা শিখছি, এটাই ফান্ড ম্যানেজাররা করে। এবার এই শিক্ষাটা যদি আমরা সঠিকভাবে শিখতে পারি, আর আমাদের যদি অ্যানালিসিস ঠিক হয়, আমরা কেন ফান্ড ম্যানেজারকে পার্সেন্টেজ দিতে যাব? কোনো স্টকে ফান্ড ম্যানেজার যদি আমার 1 লাখ টাকা নিয়ে 20% বা 30% কোনো স্টক থেকে গেন করে, আমাকে কত পার্সেন্ট দেবে? 5%, 6%, 7%, 10%? তাহলে 20% তার প্রফিট। একটা ফান্ডে 20% থেকে 15% অ্যাভারেজ রিটার্ন পাওয়া যায় লং টার্মে। আর এক একটা স্টকে যদি ঠিকঠাক, অবশ্যই আমাদের থেকে তাদের সোর্স বেশি, তাদের অ্যানালিসিস করার পদ্ধতি আমাদের থেকে ভালো, আরও অনেক কিছু তাদের ইয়ে আছে, অ্যাক্সেস আছে, ঠিক আছে? সেই জন্য মিউচুয়াল ফান্ডে স্টেডি রিটার্ন পাওয়া যায় সবসময়। আপ ডাউন থাকে, মার্কেটের নিয়মই আপ ডাউন, কিন্তু মিউচুয়াল ফান্ডে যদি তুমি দীর্ঘ মেয়াদে পড়ে থাকো, মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজারটা তোমার স্টকই কেনে, তারা তোমার হয়ে স্টকই কেনে, যেটা তুমি আমি করছি। এই হচ্ছে ব্যাপার। এইটাকে নিয়ে যদি কেউ ভাবে যে আমি এখান থেকে জীবিকা চালাবো বা ইয়ে করবো, সেক্ষেত্রে তার গ্রোথ কম হবে, টাকাটা ভাঙতে হবে তাকে। কিন্তু কেউ যদি ভাবে যে না, আমি দীর্ঘ 20 বছর আমি এটাকে চালিয়ে যাবো, করবো, দেখি কি জায়গায় যায়, সে বুঝতে হবে জিনিসটা কি, তারাই বুঝতে হবে না। তারাই বুঝতে পারবে না। ডেলি পারপাসে যদি দেখো, মান্থলি পারপাসে যদি দেখো, তাহলে এগুলো স্যালো কারেকশন হবে। আমার কারেকশন বোঝানো হয়েছে, আমাদের স্যালো ডিপ বোঝানো হয়েছে ক্লাসে। হুম হুম। কারেকশনের হ্যাঁ হুম এগুলো হুম। স্যালো কারেকশন হবে। মার্কেট এলো, পড়লো, 1 মাসে দেখো পড়লো, আবার উপরে গেল, আবার কারেকশন হলো, আবার উপরে যাচ্ছে। সেই জন্য বলে সবসময় বিয়ার মার্কেট ক্ষণস্থায়ী হয়। এখানে ক মাস আছে, 1, 2, 3 মাসের মধ্যে কারেকশন দেবে কতটা, প্রাইসটা আবার এই জায়গায় যেতে কত মাস লেগে গেল, এই ক্যান্ডেলে যেতে কত মাস লেগে গেল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মাস লেগে গেল। অথচ 3 মাসে কারেকশন করে দিল। সেই প্রাইসটা একই জায়গায় যেতে 8 মাস লাগিয়ে দিল। বিয়ার মার্কেট সবসময় ক্ষণস্থায়ী হয় এবং খুব বেশি কারেকশন হয়, মার্কেটের নয়েজটা খুব বেশি হয়ে যায়। কিন্তু বুল মার্কেট সবসময় লেন্দি হয়, কারেকশন করতে 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 পড়ে যাবে। তো এখন তো অল টাইম হাই আছে, ভোট আসছে আসছে, এগুলো কোনো ইয়ে নয়। ভোটের আগেতেই যদি সেরকম খবর থাকে না, ভোটের আগেতেই কারেকশন হয়ে যাবে, মার্কেট চার্ট প্যাটার্ন দেখিয়ে দেবে যেখান থেকে আমি কারেক্ট হব। সেটা শিখতে হবে, সেটা জানতে হবে। এমন একটা ক্যান্ডেল তৈরি হবে, সেই ক্যান্ডেলটা বলেই দেবে। এখানে ক্যান্ডেল তৈরি হয়েছিল দেখো, ওয়ান ডে চার্টে, দেখো এই যে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, দেখো এ দেখো আপ ট্রেন্ডে গেছে। এই দুটো ক্যান্ডেল দেখো, দেখতে পাচ্ছ, যমজ ক্যান্ডেল,
এই দুটো হ্যাঁ হ্যাঁ। যমজ ক্যান্ডেল, এটাকে হুম বলছে আইল্যান্ড। আইল্যান্ড অর্থাৎ মেনল্যান্ড এইটা, নিচেরটা মেনল্যান্ড, এটা হচ্ছে আইল্যান্ড, দ্বীপপুঞ্জ। এই প্রাইসটাকে ব্রিজ করতে কতদিন সময় লাগালো, এই জায়গায় এসে ব্রিজ করলো। কারণ এখান থেকে যতবার গেছে ততবার রিজেকশন হয়েছে, যতবার গেছে ততবার রিজেকশন হয়েছে। এটা স্ট্রং বিয়ারিশ ইন্ডিকেশন ছিল নিফটিতে। এখান থেকে অনেকের মনে হয়েছে যে মার্কেট এবারে তাহলে কারেকশন হবে। আর আমাদের সেন্টিমেন্ট কি কাজ করে দেখবে, আমরা যখন করি, আলোচনা করি, অনেক উপরে চলে গেছে রে এবারে কারেকশন হবে, অনেক উপরে চলে গেছে রে এবারে কারেকশন হবে। দেখো যারা ট্রেড করছিলাম, এলো, কারেকশন হলো, এই ক্যান্ডেলের পর কেউ এক্সপেক্ট করেছিল যে পরের দিন গ্রিন ক্যান্ডেল হবে? সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করো। এত বুলিশ একটা বিয়ারিশ ক্যান্ডেলের পরে পরের দিন দেখো হুম গ্যাপ ডাউন হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা ট্রেডারের মনের মধ্যে কি হয়ে আছে, মার্কেট বিয়ারিশ। এত বড় বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল হয়েছে, 1 2 3 4টে ট্রেডিং সেশনকে গিলে নিয়েছে একাই। তারপরে দেখো ইনসাইড বারের পরে এই ক্যান্ডেলের লোয়ের থেকে পরের দিনের লো আরও উপরে হলো, তারপরের দিন আবার হোয়াইট সোলজার, তারপরের দিন আবার একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে। মানুষ ভাববে যে এখান থেকে হয়তো মার্কেট পড়ে যাবে, আবার বুলিশ ক্যান্ডেল, আবার একটা বুলিশ ক্যান্ডেল হয়েছিল, এখান থেকে রিজেকশন, কারণ এইখান থেকে এই গ্যাপটাকে ফিল করে রিজেক্ট হয়েছে। তারপরে আবার বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে। সব থেকে যে খতরনাক দিন গেছে এই দিনে, যেদিনে 300 পয়েন্ট পড়ে গেছে মার্কেট। কেন খতরনাক দিন গেছে, আগের দিনে দেখো বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল, ইনসাইড বার, পরের দিনে দেখো এটার পরে কেউ ভাববেই না যে এইখান থেকে একবারে রিজেকশন হবে না, একবারে এই লেভেলটাকে ব্রিজ করবে, এই লেভেলটা প্লাস এই লেভেলটাকে 1 2 3 4 4 5 দিনের ট্রেডিং সেশনের পুরো খেয়ে নিয়েছে একাই। এটা হচ্ছে ওয়ান হোয়াইট সোলজার, ঠিক আছে, একাই খেয়ে নিয়েছে। দিয়ে দেখো সোজা আপ ট্রেন্ড। এই দিন প্রচুর প্রচুর ট্র্যাপড হয়েছে, প্রচুর ট্রেডার ট্র্যাপড হয়েছে, সেজন্য এত বড় ক্যান্ডেল হয়েছে। এটা সেন্টিমেন্ট, মার্কেটের সেন্টিমেন্ট অপশান করতে গেলে খুব মুশকিল, সেন্টিমেন্ট চেঞ্জ হয়, সেন্টিমেন্ট বোঝা খুব মুশকিল, চার্ট প্যাটার্ন বোঝা খুব মুশকিল ব্যাপার। সেজন্য অপশানটা অ্যাভয়েড করো, পরিশ্রম করো, জীবনে যা শিখেছো, শিক্ষা পেয়েছো, সেখান থেকে কিছু ইনকাম করো। আর লাইফ সেটেল করার জন্য স্টক মার্কেট শিখে ইনভেস্ট করো। ইনভেস্ট দ্য অনলি ওয়ে স্টক মার্কেট থেকে টাকা ইনকাম করতে গেলে, ইনভেস্টমেন্ট ছাড়া টাকা হবে না। আর তুমি যদি বলো দাদা আমি এত কিছু শিখে কী করবো, মিউচুয়াল ফান্ড করবো, করতে পারো, ভালো ভালো মিউচুয়াল ফান্ড আছে, কিন্তু তাদের ওই হিসাব, তারা যদি কোনো স্টকে বড় টাকা তোমার টাকা ইনকাম করে, তোমাকে 10% থেকে 20%, 20%ও দেয় না, 12 থেকে 15 ম্যাক্সিমাম, ব্যাংকের থেকে একটু বেশি বা ব্যাংকের কাছাকাছি। তুমি নিজে শিখে করো, ওই 200% যা রিটার্ন পাবে সবটাই তোমার, ওখানে কেউ হাত মারতে পারবে না, শুধু ওই সামথিং যে চার্জেসগুলো কাটছে ওইগুলো যাবে।